নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। এখনকার বিষয় আলোচনার আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের ফিরে আসা, এটা ভারতের পক্ষে কতটা ভালো না আখেরে খারাপ, এই বিষয়টি। ইতিমধ্যে আপনারা জানেন যে ট্রাম্পের ফিরে আসা এবং আসার সাথে সাথেই ইতিমধ্যে তিনি প্রায় ৩০০-র কাছাকাছি তিনি তার নির্বাহী আদেশ তিনি জারি করেছেন এবং এই আদেশের বেশ কিছু আদেশের ফলে ভারতের স্বার্থে যে আঘাত লাগবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যেমন ধরুন, অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ এই ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে ট্রাম্পের যে অর্ডারটা, সেই অর্ডারের ফলে একেবারে প্রথমেই দেখা যাচ্ছে ভারতের ওপরে বেশ একটা চাপ পড়েছে। হ্যাঁ, মেক্সিকো এবং তাদের আমেরিকার যে সন্নিহিত যে রাষ্ট্রগুলো আছে, তাদের সেখান থেকে প্রচুর পরিমাণ তাদের ক্ষতি হচ্ছে, তাদের ডিপোর্টেশন শুরু হয়ে গেছে। কিন্তু তার বাইরে আমরা দেখতে পাচ্ছি একমাত্র ভারতের ক্ষেত্রে 18,000-এর মতো অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে এবং ভারত সরকার এস জয়শঙ্কর সেখানে কথা দিয়েছেন যে এই যে 18,000 অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে, মানে চিহ্নিত করা হয়েছে, তাদের ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে ভারত দায়িত্ব সহকারে তাদের ফিরিয়ে নিয়ে আসবে। অর্থাৎ প্রথমেই একটা চোট পড়েছে কিন্তু ভারতের ওপর। এরপরে আমরা আস্তে আস্তে আরও অন্য বিষয়গুলোতে যাব, কিন্তু সবথেকে এখানটায় এইবার প্রথম তাহলে আমরা শুরু করব যে ট্রাম্প তার দৃষ্টিভঙ্গিটা কি দেশ চালাবার ব্যাপারে, এবং সেই দৃষ্টিভঙ্গিটার বিশেষ দৃষ্টিভঙ্গির জন্যে ভারতের ক্ষতি হবে না লাভ হবে, পাল্লা ভারী কোন দিকে, আমরা এই ব্যাপারগুলো একটু আলোচনা করব এখনকার এই প্রতিবেদনের মধ্যে। দেখুন, ট্রাম্প সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে ট্রাম্প রাজনীতিবিদ অবশ্যই, কিন্তু তার রাজনীতি যেটা চালনা করে, যে ব্যাপারটি তাকে চালনা করে, সেটি হচ্ছে তার ব্যবসায়িক বোধ। তিনি মূলত ব্যবসায়ী এবং তার রাজনীতিটা হচ্ছে কিন্তু ব্যবসার ওপরে ভিত্তি করে। যারা এর আগে বাইডেন কিংবা আরও তার আগে ওবামা, এরা কিন্তু ব্যবসায়ী ছিলেন না, এরা ব্যবসায়ী নন, কিন্তু ট্রাম্প হচ্ছেন ব্যবসায়ী। ওদের সেখানে যারা এই দৃষ্টিভঙ্গির একটা প্রাথমিক ফারাক, এটাকে কিন্তু দেখে নিতে হবে, প্রথমে মাথায় রাখতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগের থেকেই ট্রাম্প স্লোগান তুলেছেন, মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা। এইটা এই গ্রেট এগেন, অর্থাৎ মনে হচ্ছে ট্রাম্পের কাছে এবং ট্রাম্পের রাজনীতি, ট্রাম্প যে রাজনীতির বিশ্বাস করেন, তাদের মনে হচ্ছে আমেরিকার যে সুপ্রিমেসি, সেই সুপ্রিমেসি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এই চ্যালেঞ্জের অনেক কারণ, কিন্তু মূলত চ্যালেঞ্জটা আসছে চীনের কাছ থেকে। আমরা আলোচনায় আসব, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমেরিকায় যেমন ট্রাম্প হচ্ছেন ব্যবসায়ী মূলত, তারপরে রাজনীতিবিদ, আর আমাদের গুজরাটি নরেন্দ্র মোদী, অমিত শাহ ব্যবসা ট্যাবসা করেন, মানে তার ছেলে তো ব্যবসায়ী বটেই, কিন্তু নরেন্দ্র মোদী ব্যবসা করেন না, কিন্তু তার মাইন্ডসেটটা কিন্তু হচ্ছে ব্যবসায়ীর। তিনিও লেনদেন, গিভ অ্যান্ড টেক, যেমন ট্রাম্পেরও হচ্ছে গিভ অ্যান্ড টেক, দাও এবং নাও, দৃষ্টিভঙ্গি থাকবে ব্যবসার, তেমনি নরেন্দ্র মোদীরও তাই। তিনি ব্যবসা না করলেও তার মাইন্ডসেট হচ্ছে ব্যবসায়ীর। সুতরাং এইবার আমরা আলোচনায় আসব, তবে তার আগে আরেকটা কথা বলে নিই, যে একজন রাজনীতিবিদের সাথে রাজনীতিবিদের তার অনেকগুলো তার শেড থাকে, ব্যবসায়ীর কিন্তু মূল শেড থাকে, সেটা হচ্ছে দেশের আমার ব্যবসা। সুতরাং ব্যবসায়ী যদি ব্যবসায়ীর সাথে কোনো আলোচনা করতে যায়, তাহলে কিন্তু সেটার লাভের সম্ভাবনা দুতরফেই থাকে। ঠিক আছে? তো এইবার আমরা আসব
যে ট্রাম্পের আমলে যে বিষয়গুলোর উপরে সবথেকে বেশি নজর পড়েছে, এই মুহূর্তে চাপ পড়েছে, আমরা সেই বিষয়গুলিকে নিয়ে সেটা ভারতের পক্ষে কতটা ভালো না খারাপ সেইটা আলোচনায় যাব। প্রথমে আমরা আসি ইমিগ্রেশন। একবারে প্রথমেই এটা ইমিগ্রেশন। আমরা প্রথম দিকেই দেখেছি যে ট্রাম্প সাহেবের আমলেই একদম প্রথমে যখন জয়শঙ্কর ওখানে গেছেন, সেখানে গিয়ে তিনি মার্কো রুবিও, ওদের যে সেক্রেটারি অফ স্টেট, তার সাথে আলোচনার মধ্যে তিনি বুঝে গেছেন যে তিনি তার সামনে একটা এসছে 18,000 অবৈধ ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে, যারা অনুপ্রবেশ করেছে, অর্থাৎ বৈধ কাগজপত্র না নিয়ে যারা আমেরিকায় গেছে, এই রকম 18,000 মানুষকে চিহ্নিত করা হয়েছে এবং জয়শঙ্কর বলেছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন। আমেরিকা ট্রাম্প সাহেব বলেছেন যে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। জয়শঙ্কর বলেছে ভারতের 18,000 যে আছে তাদেরকে আমরা নিয়ে আসব এবং এখন তাদের কাগজপত্র সমস্ত চেক করা হচ্ছে। কিন্তু এখানে মনে রাখতে হবে শুধু 18,000ই কিন্তু শেষ নয়। পিউ রিসার্চ সেন্টার যে আছে তারা বলেছে যে আমেরিকায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের সংখ্যা 7,25,000। এই 7,25,000 সত্যিই যদি এই সংখ্যাটা থাকে, তাদের ফিরিয়ে আনাটা কিন্তু একটা সমস্যার ব্যাপার হবে। কিন্তু সমস্যার ব্যাপার হলেও ভারত কথা দিয়েছে যে কাগজপত্র চেক করে যাদেরকে অবৈধ পাওয়া যাবে তাদেরকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত প্রথমেই এই দাবি এইটা মেনে নিয়েছে, তাহলে কি ভারত চাপের কাছে নতি স্বীকার করলো? একদমই নয়, চাপের কাছে নয়। কারণ ভারত আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা দেখতে চাইছে এবং এই দৃষ্টি দিয়ে ভারতেও যে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী আছে অন্য রাষ্ট্র থেকে, বিশেষত বাংলাদেশ থেকে, তাদের ব্যাপারেও ভারতের এগিয়ে যাওয়া কিন্তু সহজ হবে। এবং সেই সংখ্যাটা ওই 7,25,000 কিংবা 18,000 যেটাই ধরি না কেন, তার কয়েক মানে শতাধিক 100 গুণের ওপরে হচ্ছে ভারতে অবৈধ বাংলাদেশের সংখ্যা, যাদের সংখ্যা 2 কোটির ওপর। এবং এই আজ যে পার্লামেন্টে নতুন বাজেট সেশন শুরু হলো, এই সেশনে 16টা বিল নিয়ে আসছে সরকার পক্ষ। এই 16টা বিলের মধ্যে অন্যতম বিল হলো এই ইমিগ্রেশন বিল, নতুন করে ইমিগ্রেশন আইন। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে কিংবা বৈধভাবে ভারতে এসে অবৈধভাবে থেকে গেছে, তাদেরকে ডিপোর্টেশন, এখান থেকে পাঠিয়ে দেওয়ার, ফেরত পাঠানো, চিহ্নিত করার ব্যাপারে ভারতেও কিন্তু শুরু হয়ে গেছে একটা বড় কি বলবো এক্সারসাইজ এইটা নিয়ে। সুতরাং দেখুন, আমেরিকায় ভারত থেকে অবৈধভাবে যারা গেছে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, হতে পারে না। তার কারণ হচ্ছে ভারত আমেরিকা পাশাপাশি দেশ নয়, 1 নম্বর। 2 নম্বর, ভারতের যারা একটা বিরাট সংখ্যক মানুষ, তারা কিন্তু আমেরিকায় গিয়েছে বৈধ পথে ওয়ার্ক পারমিট নিয়ে গেছে, কিংবা তারা ওখানে চাকরি করতে গিয়ে তারা ওখানকার যে স্কিল্ড ওয়ার্কার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তারপরে গ্রিন কার্ড পেয়ে গেছে ওখানে যাওয়ার পর। তো এখন এই যে পরিস্থিতি, আর তাহলে বেশি যেতে পারে কারা, সেটা হচ্ছে কিন্তু খালিস্তানিরা, অর্থাৎ ভারতে যারা খালিস্তান আন্দোলনের সঙ্গে রয়েছে, আন্দোলন করছে, তারাও করেছে কি, অর্থাৎ পাঞ্জাব থেকে একটা বিরাট সংখ্যক মানুষ কানাডা গেছে, সেখান থেকে মেক্সিকো ইত্যাদি নানা জায়গা হয়ে চোরাই পথে তারা আমেরিকায় গিয়ে বসবাস করছে। এবং তাদের ক্ষেত্রে অলরেডি গুরুদ্বারায় ঢুকে আমেরিকাতে সেখানে এখন তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন পুলিশ, কারা এখানে অবৈধ। সুতরাং ভারতের পক্ষে এই ইমিগ্রান্ট, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমেরিকায় যেটা চলছে সেটা সমর্থন করে এবং এটা ভারতের পক্ষে লাভজনক। দ্বিতীয় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় যাব সেটা হচ্ছে এই H1B ভিসা নিয়ে। H1B ভিসা হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে অস্থায়ী ভিসা। এরা যারা টেকনিশিয়ান, ভালো ওয়ার্কার, গুড ওয়ার্কার, তাদেরকে ওখানে ওয়ার্ক পারমিট দিয়ে আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিকভাবে থেকে 3 বছরের জন্য, তারপরে দেওয়া হয় 6 বছরের।
এবং তারপর থেকে যদি কেউ ভালোভাবে ওখানে কাজকর্ম ইত্যাদি করে, আমেরিকায় যদি তাদের আমেরিকা মনে করে তাদেরকে এখানে রাখলে দেশের উন্নতির হবে, সুতরাং সেখানটায় তাদের পার্মানেন্ট থাকার ব্যবস্থাগুলো করে দেওয়া হয়। এখন H1B ভিসায় যারাই যায়, আমেরিকা বলেছে H1B ভিসা করা করবে, কিন্তু করা করলেও মনে রাখতে হবে H1B ভিসায় যায় যারা হচ্ছে গুড ওয়ার্কার, স্কিল্ড ওয়ার্কার। এতে এবং ভারতের মানুষ যারা যায় আমেরিকায় তাদের সামান্য কিছু অংশ ছেড়ে দেওয়া হলে বাকিটা সবাই কিন্তু স্কিল্ড ওয়ার্কার, তাদের কোনো সমস্যা নেই। এবং এলন মাস্ক এবং অলরেডি সেটা বলে দিয়ে দিয়েছেন, বলেছে আমেরিকায় যারা ভালো ওয়ার্কার, দক্ষ কর্মী, তাদের প্রয়োজন থাকবে এবং সেটা করা হবে। আরও বড় কথা, এখন আমেরিকায় ট্রাম্প সাহেব স্লোগান তুলেছেন যে আমেরিকায় চলবে, সেখানে উৎপাদন শিল্পের সেখানে জোর দেওয়া হবে। এই উৎপাদন শিল্পে জোর দিতে গেলে দক্ষ শিল্পী দরকার হয় এবং সেটা ভারত সাপ্লাই দেবে। ফলে এখানেও কিন্তু H1B ভিসার ক্ষেত্রেও সেটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় ভারতীয়দের। দ্বিতীয় কথা, যে যারা উচ্চশিক্ষার জন্য ওখানে যাবে তাদের ক্ষেত্রে হয়তো কিছু অসুবিধা হতে পারে, একটু ছাঁকনিটা হয়তো একটুখানি শক্ত হবে, আর কিছুই নয়। যারা সত্যিকারের উচ্চশিক্ষার জন্য মেধাবী যারা, তাদেরকে আমেরিকা কিন্তু বরণ করে নেবে। আমেরিকা, ট্রাম্প কিংবা মাস্ক এরা কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। ভারতের একটা বড় সংখ্যক কর্মচারী, আইটি ওয়ার্কার্স এবং আইটি শিল্প, ইনফরমেশন টেকনোলজির ভারতীয় কোম্পানি, তাদের অনেকেরই আমেরিকায় অনেক অফিস আছে এবং সেখানে কিন্তু কাজ করছে। বিশেষভাবে ভারতীয়দের সাথে কিন্তু খুব বড় সংখ্যায় আমেরিকানরাও কাজ করছে সেখানে, এবং এই কোম্পানিগুলোরও কোনো ক্ষতি নেই তাদেরও। ডিফেন্স সেক্টরে আসি, ডিফেন্স সেক্টরে ভারত এখন দ্রুত এগিয়ে চলেছে। পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হচ্ছে ভারত, এবং তার থেকে বড় কথা হচ্ছে সেটা ভারত তাদের নিজেদের দেশে অনেক কিছু এখন উৎপাদন করছে। এই যে ব্রহ্মস তৈরি হলো কিছুদিন আগে, এটার মূলে আছে রাশিয়ার সাথে কোলাবোরেশন করে ব্রহ্মস তৈরি করেছে ভারত। এছাড়া ফ্রান্সের সাথে কোলাবোরেশনে অনেক কিছু হচ্ছে, রাশিয়ার সাথে তো হচ্ছেই। সম্প্রতি নেভির বিশেষ করে এসছে, নেভির বেশ কিছু এসছে, সেটা রাশিয়ান টেকনোলজির মধ্যে। এমনকি মিসাইল ইত্যাদির জন্যও দেখা যাচ্ছে যে সেখানটাও রাশিয়ান টেকনোলজিকে, এমনকি ইউক্রেনের কাছ থেকেও কিছু যান্ত্রিক সাহায্য, সহায়তা, কারিগরি সহায়তা কিন্তু পেয়েছে ভারত। এই যে ব্যাপারগুলো চলছে, অর্থাৎ ইন্ডিয়া এখন হয়ে গেছে একটা ডিফেন্স সমস্ত সামগ্রী তৈরির একটা হাব হয়ে গেছে, এবং সারা পৃথিবীতে ভারতের ডিফেন্স সামগ্রী যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সারা পৃথিবীতে এখন রপ্তানি হচ্ছে। সুতরাং আর এইখানটায় ডিফেন্সের ক্ষেত্রে মাঝখানটায় আমেরিকার সাথেও এখন কিন্তু ভারতের অনেক চুক্তি হচ্ছে, এমনকি বাইডেন সাহেবের আমলেও। তার কারণ হচ্ছে এখন চীনকে শুধু ট্রাম্প নয়, চীনকে কিন্তু আমেরিকা তাদের নিজেদের মতো করে তারা ভেবেছে চীনকে খুব বেশি দূরে তাদেরকে বাড়তে দেওয়া যাবে না। চীন অলরেডি অনেকটা এগিয়ে গেছে, সুতরাং চীনকে রুখে দেওয়ার একটা ইন্টারন্যাশনালি সেটা হচ্ছে আমেরিকা এখন একটা ঠিক করে নিয়েছে, চীনকে রুখে দিতে হবে। এবং এই ব্যাপারে চীনের সব থেকে কাছে হচ্ছে ভারত, চীনের এই আমেরিকার সহকারী হচ্ছে ভারত চীনকে রুখে দেওয়ার ব্যাপারে। এবং সেই জন্যে ভারতের সাথে আমেরিকার যে ডিফেন্স সমস্ত এগ্রিমেন্ট এবং সহযোগিতা সেগুলো চলতেই থাকবে, তাতে কোনো ভয়ের ব্যাপার নেই। আপনারা এই প্রসঙ্গে বলে, আপনারা কোয়াডের কথা জানেন, ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া চারটে মিলে ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাবকে কন্ট্রোল করবার জন্য, চীনের প্রভাবকে রুখে দেওয়ার জন্যে এই যে একটা চারটে শক্তি মিলে একটা সংগঠন তৈরি করেছে, এই কোয়াড কিন্তু ট্রাম্পের আমলে এবং আগামী 4 বছরে দেখবেন এই কোয়াড বিপুলভাবে এগিয়ে চলেছে কোয়াডের। সুতরাং এখন ডিফেন্সে হচ্ছে ভারত আমেরিকার পার্টনার, নট কম্পিটিটার, এবং পার্টনারের মতো করে আজকে সমস্ত রকমের, আপনি কিছুদিন পরে দেখবেন যে আমেরিকার অনেক অস্ত্রশস্ত্র আমেরিকায় তৈরি হবে ঠিকই, কিন্তু তার টেকনোলজি, তার নো হাউ ভারতকে দিয়ে দিয়েছে, ভারতেও তৈরি হবে। এটা হতে বাধ্য। আমরা এরপরে আসি বাণিজ্য নীতির ব্যাপারে। বাণিজ্য নীতি খুব বড় কথা বলছে, যে ট্রাম্প বলেছেন যে
ট্যারিফ বাড়িয়ে দেবে, মানে এটা হবে রেসিপ্রোকাল। তুমি আমাকে যতটা ট্যারিফ, আমার কাছে আমার সামগ্রী যদি আমেরিকার সামগ্রী ভারতে আসে, তার উপরে যদি ভারত ট্যাক্স চাপায় যদি 50%, আমেরিকা বলেছে আমরাও ভারতের সামগ্রী এখানে এলে আমরাও তার উপরে ট্যারিফ চাপাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য, সেটা হচ্ছে ভারতের পক্ষে কিন্তু সেটা সারপ্লাস, আর আমেরিকায় সেটা ডেফিসিট। অর্থাৎ আমেরিকা ভারত থেকে আমেরিকা আমদানি করে কম, আমদানি করে বেশি, কিন্তু ভারতে তাদের রপ্তানিটা অনেকটা কম। হয়তো এখন যতটা আছে এতটা ফারাক থাকবে না। ট্রাম্পের আমলে ভারতকে নিতে হবে আমেরিকার সামগ্রী, সেটাও নিতে হবে। এবং ভারতের বেশ কিছু, ভারত যেখানে পৃথিবীর বহু দেশে ভারত যে ট্যারিফে সেখানে মাল পাঠায়, সেই একই মাল আমেরিকায় তার সেখানে শূন্য ট্যারিফ, অর্থাৎ তাতে কোনো সেখানে শুল্ক দিতে হয় না। ভারতের অসুবিধে কোথায় আছে? কোনো জায়গায় অসুবিধে নেই। পৃথিবীর অন্য দেশে যদি আমি শুল্ক লাগিয়ে সেখানে জিনিস সাপ্লাই করতে পারি, তাহলে আমি আমেরিকাতেও সেই একই শুল্ক আমি যেটা আমি অন্য দেশে লাগাই, কিংবা আমেরিকা অন্য দেশে যেটা লাগাই আমার ক্ষেত্রেও লাগাবে। সুতরাং এটাও গিভ অ্যান্ড টেক পলিসি। আমাদের মনে হয় না যে এখানে ব্যবসায়িক দিক দিয়ে ভারতের কোনো ক্ষতি হবে, কারণ ভারত কিন্তু এখন এইভাবেই এগিয়ে চলেছে বাণিজ্য নীতি, ট্যারিফের ক্ষেত্রে বিজনেস অপরচুনিটির যেটা, সেটা কিন্তু বেড়ে যাবে ভারতের আমেরিকার সাথে আরও বেশি। আর একটা কথা এর মধ্যে বলার কথা হচ্ছে, সেটা হচ্ছে একটা জিনিস আপনারা মনে করবেন যে আইটি সেক্টর, এই আইটি সেক্টরে ভারতীয় যারা টেকনোক্র্যাট যারা আছে ভারতে, তাদের কর্মী যারা আছে, তাদের যে দক্ষতা অবিসংবিধিতভাবে আমেরিকায় প্রমাণিত হয়ে গেছে। ফলে আইটি সেক্টরে ভারতের কোনো কর্মীদেরও অসুবিধা হওয়ার কথা নয়, ফিরে আসারও কথা নয়। এবং ভারত থেকে নতুনভাবে যারা যাবে দক্ষ কর্মী, তাদেরও সেখানে যাওয়ার পথে কোনো বাধা তৈরি হবে না। এরপরে আসি ট্রাম্পের ওভারঅল দৃষ্টিভঙ্গি ভারত সম্পর্কে। আগেই বলেছি যে একটা ডিপ্লোম্যাটিক শিফট কিন্তু আমেরিকায়, বিশেষত ট্রাম্পের কাছে তো ভয়ঙ্করভাবে শুরু হয়ে গেছে, খুব বেশিভাবে শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে একটা অ্যান্টি চায়না পলিসি। এই অ্যান্টি চায়না পলিসি, একটা সময় চীন যে আজকে এই জায়গায় পৌঁছেছে, তার পেছনে কিন্তু ছিল আমেরিকার সাহায্য। আমেরিকার শিল্পপতিরা সেখানে গিয়ে শিল্প খুলেছে, সেখানে গিয়ে মূলধন দিয়েছে, সব কিছু করেছে সেখানে, এবং মাল তৈরি হওয়ার পর সেই মাল আবার ফিরে কিনেছে আমেরিকা। অর্থাৎ চীন শুধু ব্যবসা করে গেছে, আমেরিকার ঘাড়ের ওপরে ভর করে দিয়ে তাদের ওয়ার্কফোর্সটা ওখানে রয়েছে তার উপরে ভিত্তি করে। মনে রাখতে হবে যে আজকে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। 140 কোটি ভারতের জনসংখ্যা বলে আন্দাজ করা হচ্ছে। আন্দাজ কথাটা এই জন্যই ব্যবহার করলাম, কারণ ভারতের যে সেন্সাস জনগণনা, সেটা 2021-এ যেটা হওয়ার কথা ছিল, সেটা এখনো ফাইনাল রিপোর্ট তার পাওয়া যায়নি। সুতরাং এখন ধরে নেওয়া যায় এই 140 কোটি জনসংখ্যার দেশ হিসেবে ভারত এখন পৃথিবীতে সবার উপরে, তার বিরাট বাজার, এই বিরাট বাজার, বিরাট ক্ষমতা। এবং চীনকে আজকে দমন করতে গেলে, চীনকে যদি কন্ট্রোলে রাখতে হয়, চীনকে যদি নিচে নামাতে হয়, আমেরিকাকে যাতে সে চ্যালেঞ্জ না করতে পারে, এই কাজটা করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয়। এই কাজটা করবার জন্যে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে ভারত। সুতরাং কোনো সেক্টরেই ভারতের কিন্তু চিন্তা করার কথা নয়। এবার সব শেষে আমরা এই আলোচনার মধ্যে যে জায়গাটাতে আসতে চাইব, সেটা হচ্ছে ট্রাম্পের পৃথিবী সম্পর্কে দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিতে আপনারা জানেন, যখন ট্রাম্প যখন ওখানটায় করেছিলেন, তিনি যখন নির্বাচনে প্রচার করেছিলেন, সেই সময় ঠিক দিওয়ালির আগে, সেই সময় তিনি বলেছিলেন, তিনি দিওয়ালির শুভেচ্ছা জানানোর সাথে সাথে তিনি কিন্তু তার নির্বাচনের আগে একটা বিরাট একটা দিয়েছিলেন বাংলাদেশের সরকারে, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে সেই ব্যাপারে। সুতরাং সেখানে তিনি বলেছিলেন, তিনি যদি থাকতেন ক্ষমতায়, তাহলে বাংলাদেশে এইভাবে অত্যাচারিত হতো না। এইটা বলেছিলেন, মনে রাখবেন। সব থেকে বড় কথা হচ্ছে, ট্রাম্পের মন্ত্রিসভায় যদি কারোর সব থেকে বেশি তাদের প্রভাব প্রতিপত্তি থাকে এই মুহূর্তে, তাহলে সেটা হচ্ছে ভারতীয়দের। এবং আরও পরিষ্কার করে বলতে গেলে, হিন্দু ধর্মের প্রতি ট্রাম্পের এই মন্ত্রিসভার, ট্রাম্পের
যে প্রশাসন তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং এই হিন্দুত্বের ওপরে প্রেম শুধু নয়, ট্রাম্প তারা দেখেছেন যে সারা পৃথিবীতে হিন্দু ধর্ম হচ্ছে একটা সহনশীল ধর্ম, উগ্রবাদ তার মধ্যে নেই, তার মধ্যে এই খুনি ইত্যাদি ব্যাপারগুলো তার ছাড়াই এটা একটা শান্তির ধর্ম। এবং ট্রাম্প তার রাজনীতির সব থেকে বড় কথা হচ্ছে শান্তি আনতে হবে এই সারা পৃথিবীতে। ট্রাম্পের এইটা হচ্ছে যে তিনি যুদ্ধ নন, বাইডেন এবং ডেমোক্র্যাট এবং ওই যে যাদের কথা বলছে ওই যে জর্জ সোরস ইত্যাদির কথা, ডিপ স্টেট, এরপরে সে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা আছে, সে সম্পর্কেও পরে একদিন কথা বলবো, যে তারা কিভাবে বাংলাদেশে এবং পৃথিবীর বহু দেশে কিভাবে তাদের সেখানকার শাসন পাল্টায়, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সমস্ত ব্যাপারগুলো আছে, এই সব জায়গাতে দেখা গেছে যে ভারত তাদের একটা অদ্ভুতভাবে তারা কখনোই যুদ্ধও চায় না, এই যে বাংলাদেশে এত ব্যাপার হচ্ছে, কতদিন ধরে ভারতের মধ্যে ভারতীয়রা বলছে কেন ইন্ডিয়া সরকার এখানে ঝাঁপিয়ে পড়ছে না, কেন লড়াইতে নামছে না। কিন্তু ভারত ওই যে বললাম তার চরিত্রগতভাবে তারা শান্তি চায়, যতক্ষণ না যুদ্ধ গায়ের উপরে কেউ চাপিয়ে দেয়, একেবারে গায়ের উপরে আক্রান্ত না হলে ভারত পাল্টা আক্রমণ করবে না। এটা সে 1971 দেখেছেন, যখন ভারতের বিমানবন্দরে এসে 1971 সম্ভবত 9 ডিসেম্বর যখন আমাদের ভারতের বিমানবন্দর আক্রান্ত হলো পাকিস্তানের হাতে, তখনই ভারত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে এগিয়ে গিয়েছিল ভারতীয় সেনা। তো ভারতের এই হচ্ছে জায়গাটা, শান্তি, ট্রাম্প শান্তি চান। সুতরাং এই পরিস্থিতিতে ভারতের পক্ষে কিন্তু এই ট্রাম্প প্রশাসন এটা কিন্তু আদৌ কোনো খারাপ নয়। আগামী দিনে আগামী 4 বছর প্রমাণ করে দেবে, দেখে নেবেন। যেটা বলে দিলাম যে কথাটা, যে ভারত তারা এবং আমেরিকা একজোট হয়ে, এবং এই একজোট হওয়ার ফলে ভারত কতটা এগিয়ে যায় এবং বিশ্বের মানে কি বলবো এগিয়ে আসার শক্তি হিসেবে ভারতের তো এমনিই আছে, যে তাদের কীভাবে তারা তৃতীয় আর্থিক শক্তি হবে কতদিনের মধ্যে ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো আছে, দেখে নেবেন। আর এই যে ব্যাপারটা ভারতের এই প্রাপ্তি, তাদের যে পরিকল্পনা এবং প্রাপ্তি, এটা কিন্তু বিপুলভাবে এগিয়ে যাবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসায়। এখনকার মতো এখানেই থামছি, ভালো থাকবেন, ধন্যবাদ।